নম্বর তালিটা দিয়েছেন। 2 হাত উপরে তোলো, আমরা শুরু করতে যাচ্ছি। 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3। বাহ, খুব ভালো হয়েছে। এইবার এরপরে 2 আঙ্গুল দিয়ে তালি দাও। বেশ বৃষ্টি পড়ছে, 3 আঙ্গুল দিয়ে দাও। এইবার 4 আঙ্গুল দিয়ে দাও। এবার 10 আঙ্গুল দিয়ে। এইবারের বৃষ্টিটা ভালো হয়েছে। এই সবগুলো তালি আমরা দিলাম এত সুন্দর একটা গণিত অলিম্পিয়াড আয়োজন করার জন্য। এই উদ্যোক্তাদের, যারা এটা আয়োজন করেছেন তাদেরকে, আমাদের ডুয়েটকে, তোমাদেরকে, শিক্ষকদেরকে এবং তোমাদের বাবা মাদেরকে। এইবার তোমরা সবাই তো ম্যাথ অলিম্পিয়াডে অথবা গেমসে অংশগ্রহণ করেছো, তাই তো? কে কে পরীক্ষা দিয়ে এলে হাত তোলো তো। এখন হাত নামাও। এইবার আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব। এই অঙ্কটা তোমরা আমার সঙ্গে সঙ্গে করবা। তোমরা যেহেতু ম্যাথমেটিক্সের ছাত্র, মানে এখানে এসছো অঙ্কই করতে, তোমরা সবাই পারবা। সেটা হচ্ছে, তোমরা 2 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা মনে মনে ধরো। সবাই মনে মনে ধরো, পাশের জনকে বলার দরকার নাই। কে কে ধরতে পেরেছো মনে মনে 2 থেকে 9? হাত তোলো তো, কে কে একটা অঙ্ক ধরেছো? সবাই তো ধরেছে, হাত নামাও। সেই সংখ্যাটাকে 9 দিয়ে গুণ করো, মনে মনে করো। করেছো? গুণফল পেয়েছো? সেইটাতে 2টা ডিজিট আছে, রাইট? ওই ডিজিট 2টা যোগ করো। করতে পেরেছো? কে কে করতে পেরেছো? হাত তোলো, হাত নামাও। সেইটার থেকে 5 বিয়োগ দাও। বিয়োগ দিলে একটা বিয়োগফল পাওয়া গেছে। কে কে পেরেছো? হাত তোলো। এখন যে বিয়োগফলটা পেলে সেইটা দিয়ে ইংরেজির একটা অক্ষর ধরবে। যদি 1 হয় এ, যদি 2 হয় বি, যদি 3 হয় সি, যদি 4 হয় ডি, যদি 5 হয় ই ধরবা। কে কে ধরতে পেরেছো? হাত তোলো। এখন সেই অক্ষরটা দিয়ে একটা দেশের নাম ভাবো। ইংরেজির একটা অক্ষর পেয়েছো, একটা দেশের নাম ভাবো, মনে মনে ভাবো, আমাকে বলার দরকার নাই, কাউকে বলো না। সেই দেশটা ইংরেজিতে যদি তুমি লেখো, শেষে যে অক্ষরটা আছে সেটা দিয়ে একটা প্রাণীর নাম ভাবো। কে কে ভাবতে পেরেছো? হাত তোলো। আচ্ছা, দেশের নাম পর্যন্ত কে কে ভাবতে পেরেছিল? হাত তোলো। ডেনমার্ক ক্যাঙ্গারু হয়েছে? আচ্ছা, আমাদের এখানে আমার শিক্ষক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক, এখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক কায়কোবাদ স্যার এসে পড়েছেন। তোমরা তার জন্য জোরে হাততালি দাও। ধরতে দিলে সাধারণত আমরা ডেনমার্কই ধরি, আর যদি ডেনমার্ক ধরি শেষে আমরা ক্যাঙ্গারুই ধরব। যদিও অনেক স্মার্ট ছেলে অন্য দেশের নামও ধরে, অন্য প্রাণীও বলে। ঠিক আছে? ওকে, এখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, শিকাগোতে একটা বহুতল বিশিষ্ট বিল্ডিং আছে, 104 তলা। এটার নাম হচ্ছে উইলিস টাওয়ার, আগে ছিল সিয়ার্স টাওয়ার। সেই বিল্ডিংটা বানিয়েছেন ঢাকার, বাংলাদেশের ফরিদপুরের একজন প্রকৌশলী। তার নাম কি? কে পারলো? জোরে বলো। এফআর খান, ও পারে। ফজলুর রহমান খান। আমি যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানেই 1947 সালে পড়েছেন। আগে অবশ্য ইন্ডিয়াতে পড়েছেন। এখন এটা বুয়েট, তখন এটা নিশ্চয়ই স্কুল ছিল বা কলেজ ছিল। তা আমি শিকাগোতে গিয়ে সেই বিল্ডিংটাতে উঠেছিলাম $25 টিকিট কেটে। 104 তলায় উঠলাম। উঠে ওইখানে একটা কাচ আছে ছাদের মধ্যে, সেই কাচের মধ্যে দাঁড়ালে নিচের মাটি দেখা যায়। আমি গিয়ে ওই কাছে দাঁড়ালাম এবং খুবই ভয় পেলাম। ভয়ে কাঁপতে কাঁপতে একটা সেলফি তুলে নিচে নেমে এলাম।
তারপর দেখি যে ওখানে একটা রাস্তা আছে, সেই রাস্তাটার নাম হচ্ছে ফজলুর রহমান খান লেন, এফআর খান লেন। সেইখানে ওনার একটা ভাস্কর্য ছিল, একটা মূর্তি ছিল, মেটাল দিয়ে বানানো, ধাতু দিয়ে বানানো। সেখানে তার একটা কথা লেখা ছিল, দি টেকনিক্যাল ম্যান মাস্ট নট বি লস্ট ইন হিজ ওন টেকনোলজি, হি মাস্ট নো টু অ্যাপ্রিসিয়েট লাইফ, অ্যান্ড লাইফ ইজ আর্ট, মিউজিক, ড্রামা, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি পিপল। একজন প্রকৌশলীর, একজন প্রযুক্তিবিদের আপন প্রযুক্তিতে হারিয়ে যাওয়া উচিত না। তাকে অবশ্যই জীবনকে উপভোগ করতে জানতে হবে। আর জীবন হলো মিউজিক, সঙ্গীত, জীবন হলো ড্রামা, নাটক, জীবন হলো আর্ট, শিল্প, এবং সবচেয়ে মূল্যবান কথা, জীবন হলো মানুষ। ঠিক আছে? ওনাকে কিন্তু বলা হয় আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার বলেছেন, শুধু টেকনোলজি দিয়ে চলবে না, তোমাকে জীবন উপভোগ করতে জানতে হবে। এই জন্য প্রচুর বই পড়তে হবে, প্রচুর গান শুনতে হবে, প্রচুর নৃত্য উপভোগ করতে জানতে হবে, সিনেমা দেখতে হবে, নাটক দেখতে হবে। বুঝতে পেরেছ? আর বলো, পৃথিবীর একজন সেরা ধনী বড়লোক কম্পিউটারবিদ, তিনি তার সম্পত্তির 90% দান করে দিয়েছেন। তার নাম কি? বিল গেটস। বিল গেটস সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, তিনি নাকি বলেছেন, আসলে তিনি বলেন নাই, তবুও কথাটা সুন্দর। আমি হার্ভার্ডে থাকার সময় 3টা সাবজেক্টে ফেল করেছিলাম। আমার একটা বন্ধু সবগুলো সাবজেক্টে হাইয়েস্ট মার্কস পেয়েছিল। আমার সেই বন্ধুটা এখন মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি করে। এটা তার সম্পর্কে প্রচলিত, এটা তিনি বলেন নাই। কিন্তু তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, ছোটবেলা থেকেই আমার ছিল অনেক স্বপ্ন, এই সব স্বপ্ন আমি পেয়েছি বই থেকে। তোমরা যদি আমার বাড়িতে যাও, দেখবে আমার সঙ্গে আছে বই। আমি যখন গাড়িতে চড়ি আমার সঙ্গে থাকে বই, আমি যখন প্লেনে চড়ি তখন আমার সঙ্গে বই থাকে, এবং আমি যখন অফিসে থাকি আমার সঙ্গে থাকে বই। তাহলে পৃথিবীর 1 নম্বর একজন বিজ্ঞানী, কম্পিউটার বিজ্ঞানী এবং ধনী, উনি বললেন ওনার সঙ্গে সবসময় কি থাকে? বই। এখন বই কি, কয় প্রকার? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পৃথিবীতে যত বই আছে এগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, পাঠ্যপুস্তক আর অপাঠ্যপুস্তক। স্কুল বোর্ড কর্তৃপক্ষ যেসব বই আমাদের জন্য সাব্যস্ত করিয়া দিয়াছে সেইগুলি হইল অপাঠ্যপুস্তক, বাকি সব পুস্তক হচ্ছে পাঠ্যপুস্তক। বুঝতে পেরেছ? বেশি করে বাইরের বই পড়বা, প্রচুর বই পড়বা। আর তোমরা তো সবাই জিনিয়াস। জিনিয়াস নিয়ে একটা কথা আছে। ডেভিড শেঙ্ক নামে এক ভদ্রলোক অনেক গবেষণা করে একটা বই বের করেছেন যে জিনিয়াস কিভাবে তৈরি হয়। বইটার নাম জিনিয়াস ইন অল অফ আস। এই বইয়ে তিনি বলেছেন, আমরা সবাই জিনিয়াস। আমাদের সবার মধ্যে আইনস্টাইনের জিন আছে, আমাদের সবার মধ্যে লিওনেল মেসির জিন আছে, আমাদের সবার মধ্যে ম্যারাডোনার জিন আছে, আমাদের সবার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জিন আছে, আমাদের সবার মধ্যে পাবলো পিকাসো বা লিওনার্দো দা ভিঞ্চির জিন আছে। তাহলে কেউ কেন আইনস্টাইন হয়, আমরা কেন আইনস্টাইন হই না? এই লেখক বলেছেন, যিনি ওই বিষয়ে গভীরভাবে সাধনা করেন, চেষ্টা করেন, অনুশীলন করেন, চর্চা করেন, তার ওই জিনটা প্রকাশিত হয়। আর আমরা চেষ্টা করি না বলে আমাদের জিনটাতে মরিচা পড়ে, ওগুলি আর বের হয় না। উনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে একজন খুব ভালো গল্ফ খেলে। সবাই বলে যে ও গল্ফের বল তো এতটুকু, সে বলটাকে ফুটবলের মতো বড় দেখে ওই ব্যাট দিয়ে যখন মারে। দেখা গেছে যে ওই গল্ফ খেলোয়াড় সবাই বিকেলে খেলে যখন বাড়ি যেত, তখন সে রাত্রেবেলা একা একা মাঠে প্র্যাকটিস করে
বল দিয়ে খেলতো। তোমরা কি ফুটবলার পেলের নাম শুনেছ? ব্রাজিলের কালো মানিক। আমি 2 দিন আগে পেলের একটা ডকুমেন্টারি ফিল্ম দেখলাম, সেম জিনিস। পেলে ছোটবেলায় গরিবের ছেলে, ওর বাবা ওর মা দুইজনই গরিব ছিল, মানুষের বাসায় কাজ করত, বাথরুম পরিষ্কার করতো ওর মা। ও পেলেও ছোট্ট ছেলে, তার হলো রাস্তায়। পেলেও সবাই যখন চলে যেত একা একা বল নিয়ে প্র্যাকটিস করত। তুমি যদি একটা সাবজেক্ট খুব পছন্দ করো আর ওই সাবজেক্টে যদি মন প্রাণ দিয়ে চর্চা করো, তাহলে ওই বিষয়ে তুমি জিনিয়াস হয়ে যাবে। আর একটা থিওরি আছে 10,000 ঘন্টা। কোনো একটা বিষয়ে যদি তুমি 10,000 ঘন্টা সাধনা করো, পরিশ্রম করো, ওই বিষয়ে তুমি মাস্টার হয়ে যাবে। এই জন্য আমি দেখি যে পিএইচডি করতে মোটামুটি 4 বছর লাগে, মানে 10 ঘন্টা করে পরিশ্রম করলে মোটামুটিভাবে 10,000 ঘন্টা পরিশ্রম করা হয়। রুলটা হচ্ছে তোমার যে সাবজেক্ট ভালো লাগে তুমি সেইটা নিয়ে পড়াশোনা করবা, তারপর সেটা নিয়ে খুবই পরিশ্রম করবা। যদি তুমি খুবই পরিশ্রম করো তাহলে তুমি জিনিয়াস হবা। ফাঁকি দিয়ে কেউ জিনিয়াস হয় না, প্রচণ্ড পরিশ্রম করতে হয়। আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে হাসাহাসি করি, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু অনেক বড় প্লেয়ার, এবং তিনি এত বড় প্লেয়ার হয়েছেন শুধু পরিশ্রম করে, প্রচণ্ড পরিশ্রম করে। বাংলাদেশের ক্রিকেটে একজন আছে প্রচণ্ড পরিশ্রম করে, তার নাম হচ্ছে মুশফিকুর রহিম। সবাই যখন হাসাহাসি করছে, ও একা একা নেটে প্র্যাকটিস করে, এবং সেই জন্যেই সে ডাবল সেঞ্চুরি করতে পেরেছে। তো তোমরা যদি ম্যাথমেটিক্স ভালোবাসো, ম্যাথমেটিক্স করবে, কিন্তু তোমাদের এখন যে বয়স, তোমাদের যে সামনে দরজা খোলা। তোমরা কে তোমরা ডাক্তার হতে চাও? হাত তোলো তো। কে ইঞ্জিনিয়ার হতে চাও? হাত তোলো। কে বিজনেস পড়তে চাও? হাত তোলো। অনেকেই বিজনেস পড়তে চায়। এইবার আমার শেষ কথাটা বলে আমি চলে যাব। ধরো তুমি মেডিকেলে ভর্তি হতে চাও, কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষায় চান্স পেলে না। ধরো তুমি বুয়েটে ভর্তি হতে চাও, কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষায় চান্স পেলে না, তাহলে কি তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে? তাহলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে না। তোমরা কে এপিজে আব্দুল কালামের নাম শুনেছো? হাত তোলো তো। বা সবাই শুনেছে, হাত নামাও। এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তাই তো? তিনি হতে চেয়েছিলেন বিমান বাহিনীর পাইলট। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে তিনি ভারতের দেরাদুনে গেলেন বিমান বাহিনীর পাইলট হওয়ার ভর্তি পরীক্ষা দিতে। ভর্তি পরীক্ষা হলো, তিনি 9ম স্থান অধিকার করলেন, কিন্তু নেবে 8 জন। তখন তিনি মন খারাপ করে সন্ধ্যার সময় নদীর ধারে গিয়ে বসলেন। এই জীবন রেখে আমি কি করব? আমি বিমান বাহিনীর পাইলট হতে চেয়েছিলাম, সেই পাইলটই হতে পারবো না। ওইখানে এক সাধু ছিল, সেই সাধু এসে বলল, খোকা তোমার কি হয়েছে? সে বলল, আমার জীবন ব্যর্থ হয়ে গেছে। আমি বিমান বাহিনীতে যোগ দিতে চেয়েছি, পাইলট হতে চেয়েছি, কিন্তু ভর্তি পরীক্ষায় 9ম হয়েছি, 8 জন নিবে। ওই সাধু তাকে বললেন, এই কথার একটাই মানে, বিধাতা তোমাকে বিমান বাহিনীর পাইলট করার জন্য জন্ম দেন নাই, তুমি অন্য কিছু হবে। তুমি ওঠো, অন্বেষণ করো যে ভাগ্য তোমার জন্য কি রেখেছে। তিনি উঠলেন, বাড়ি ফিরে গেলেন, পদার্থবিজ্ঞান নিয়ে পড়লেন,
সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী হলেন এবং অবশেষে ভারতের রাষ্ট্রপতি হলেন। এখন তোমরা বলো, উনি যদি নবম না হয়ে অষ্টম হতেন এবং বিমান বাহিনীর পাইলট হতেন, সেইটা ভালো হতো, নাকি তিনি যে বিমান বাহিনীর পাইলট হতে পারলেন না সেটা ভালো হলো? পাইলট হতে পারে না, এই জন্য ভালো হয়েছে, কারণ বড় পদার্থবিজ্ঞানী হয়েছে এবং ভারতের রাষ্ট্রপতি হয়েছে। কাজেই যদি তোমরা কোনো একটা ভর্তি পরীক্ষায়, কোনো একটা পরীক্ষায় খারাপ করো, মন খারাপ করবে না। সব সাবজেক্টই ভালো যদি তুমি ভালো হও, আর যে সাবজেক্টে তোমার পড়তে ইচ্ছা করে সেইটা পড়বা। বাবা মা অবশ্য জুলুম করে, আমাদের জন্য একটা প্রধান যন্ত্রণা হচ্ছে বাবা মার প্রত্যাশার চাপ। এই যে জিপিএ 5 পেতেই হবে, এইটা কিন্তু নিজের জন্য যতটা লাগে তার চাইতে বেশি লাগে বাবা মার জন্য। কারণ মা ফোন করে বলবে, শুনেছেন আমার মেয়েটা তো জিপিএ 5 পেয়েছে। এইটার জন্যেই আমাদেরকে জিপিএ 5 পেতে হয়। তো আমরা জিপিএ 5 পাবো। আলকেমিস্ট নামে একটা বই আছে পাওলো কোয়েলিওর, সেই বইয়ে একটা গল্প আছে। এক ছেলেকে তার বাবা পাঠালো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির বাড়িতে উপদেশ নেবার জন্যে। ছেলেটি মরুভূমি পাড়ি দিয়ে সেই জ্ঞানী ব্যক্তির বাড়িতে গেল, গিয়ে দেখে উনি বৈঠকখানায় বসে অন্যদের সাথে গল্প করছেন। ছেলেটি বাবার চিঠি দিয়ে বলল, আমার বাবা আপনাকে পাঠিয়েছেন, আমাকে উপদেশ দিন। জ্ঞানী ব্যক্তি বললেন, তোমাকে উপদেশ দিব, কিন্তু একটা শর্ত আছে, তুমি পুরো বাড়িটা ঘুরে দেখবে, তোমার হাতে একটা চামচ দিচ্ছি, চামচে তেল থাকবে, পুরো বাড়িটা ঘুরবে, কিন্তু চামচ থেকে যেন তেল পড়ে না যায়। ছেলেটি হাতে চামচ নিয়ে তেল নিয়ে পুরো বাড়িটা ঘুরে এলো, এসে বলল, আমি পুরো বাড়ি ঘুরেছি, এইবার আমাকে উপদেশ দিন। জ্ঞানী ব্যক্তি বললেন, বলো তো পাশের ঘরে কি আছে? ছেলেটি বলল, পাশের ঘরে কি আছে এটা আমি জানি না। তারপরের ঘরে কি আছে জানি না। কেন জানো না? কারণ আমি সারাক্ষণ চামচের দিকে তাকিয়েছিলাম, চামচ থেকে যেন তেল পড়ে না যায়। জ্ঞানী ব্যক্তি বললেন, আরেকবার যাও, চামচ থেকে তেল পড়া চলবে না, কিন্তু কোন ঘরে কি আছে সেটা বলতে পারতে হবে। ছেলেটি গেল, গিয়ে দেখলো পাশের ঘরে সুন্দর ঝাড়বাতি, তার পাশের ঘরে সুন্দর সুন্দর ছবি আছে, তার পাশের ঘরে সুন্দর কি বলে কার্পেট আছে, তার পাশের ঘরে সুন্দর হরিণ আছে। এসে বলল, এইবার আমি বলতে পারবো কোন ঘরে কি আছে। জ্ঞানী ব্যক্তি বললেন, তোমার হাতের চামচের তেল কই? ছেলেটি তাকিয়ে দেখলো তেল পড়ে গেছে। জ্ঞানী ব্যক্তি বললেন, এইটাই তোমার জন্য আমার উপদেশ। আমরা আমাদের চারপাশে যা কিছু আনন্দের, যা কিছু অংশগ্রহণের, যা কিছু উপভোগ করার সব কিছু করব, কিন্তু আমার চামচ থেকে যেন তেল পড়ে না যায়। এইটাই তোমাদের প্রতি আমার উপদেশ। আমরা সব কিছু করব, আমরা বিজ্ঞান মেলা করব, ম্যাথ অলিম্পিয়াড করব, আমরা বিতর্ক করব, বক্তৃতা করব, কবিতা লিখব, কবিতা পড়ব, প্রচুর বই পড়ব, আমরা এনভায়রনমেন্টাল ক্লাব করব, আমরা অ্যাডভেঞ্চার করব, সাইকেল চালাবো, সাঁতার শিখব, গাছে চড়বো, পাহাড়ে উঠব, কিন্তু আমার চামচ থেকে যেন তেল পড়ে না যায়, জিপিএ 5টাও যেন থাকে। ঠিক আছে? আজকের দিনে ভালো রেজাল্টের দরকার আছে। ঠিক আছে? গণিত অলিম্পিয়াড করি, সেই জন্যেই আমরা জিপিএ 5 সম্বর্ধনা দেই, এবং সেই জন্যেই এখানে গণিত অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক কায়কোবাদ স্যার এসেছেন। আবার আমরা একটা কায়কোবাদ স্যারের জন্য হাততালি দেই। ম্যাথ অলিম্পিয়াডে যারা ভালো করে, সারা পৃথিবীতে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলি তাদের জন্য খুলে যায়, বলে আমাদের কাছে আসো, আমাদের কাছে আসো। আমাদের ছেলেমেয়েরা কিন্তু পৃথিবীব্যাপী এখন ভালো করছে। তোমরা মন দিয়ে ম্যাথমেটিক্স শেখো, পড়ো। গণিত অলিম্পিয়াড আমাদের যেটা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি যেটা করে, ওইটাতেও অংশ নিবা গণিতের উৎসবে, এবং তোমাদের জন্য পৃথিবীর সবগুলো দুয়ার খুলে যাবে। সক্রেটিসকে প্লেটো জিজ্ঞেস করেছিলেন, সবচাইতে বড় দেশপ্রেম কি? সক্রেটিস জবাব দিয়েছিলেন, সবচেয়ে সুন্দর করে নিজের কাজটুকু করা। তোমরা সবাই তোমাদের নিজের কাজটুকু সুন্দরভাবে করবা। আমরা ছাত্র, আমাদের একটা কাজ পড়াশোনা করা। পড়াশোনার পাশাপাশি আমরা প্রচুর বই পড়ব এবং প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস করব। আমাকে এইখানে ডাকার জন্যে অনেক ধন্যবাদ।
বলো, কিন্তু মুখস্থ করতে হয়। বলো 3 4-এ কত হয়? কিভাবে পারলে? কবিতা মুখস্থ করতে হয়, আর কিন্তু সবই বুঝে মুঝে মুখস্থ করতে হয়। অঙ্কেও কিছু ফর্মুলা তো মুখস্থ থাকতেই হবে। পেয়েছি বগুড়া জেলা স্কুলের মাঠে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসেছে। একজন বড় মিউজিশিয়ান, বড় ওস্তাদ সারা রাত গান করেছেন। সকালবেলা তাকে 2টো মেডেল দেওয়া হয়েছে, একটা ছোট মেডেল, একটা বড় মেডেল। ছোট মেডেলটা দেওয়া হয়েছে তিনি সারা রাত গান করেছেন সেজন্যে, আর বড় মেডেলটা দেওয়া হয়েছে অবশেষে তিনি থেমেছেন সেই জন্য। এখন আমি থামছি, তোমরা আমার জন্য জোরে হাততালি দাও। ধন্যবাদ।